আসসালামু আলাইকুম। ইউটিউবের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং আজকের বিজিএস ক্লাসে স্বাগতম। আজকে আমরা তোমাদের অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর বিজিএস সাবজেক্টের অষ্টম অধ্যায় অর্থাৎ বাংলাদেশের এবং অন্যান্য যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের মধ্যে যে আঞ্চলিক সহযোগিতা রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তাই এই অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা। এখন কথা হচ্ছে, এই যে অধ্যায়টি আমরা পড়ব, আঞ্চলিক সহযোগিতা কি জিনিস এবং সেটা কেন প্রয়োজন পড়ে। প্রথম যে কথাটি সেটি হচ্ছে, কোনো মানুষ বা কোনো ব্যক্তি বা কোনো রাষ্ট্রই নিজে স্বয়ংসম্পূর্ণ নয়। তাই সকল রাষ্ট্রকেই অন্য রাষ্ট্রগুলোর সহযোগিতার প্রয়োজন পড়ে। তাহলে প্রথম কথা কি, সকল রাষ্ট্রকে কি করে অন্য রাষ্ট্রগুলোর সহযোগিতার প্রয়োজন পড়ে। আর এই জায়গা থেকে হচ্ছে আঞ্চলিক সহযোগিতা সৃষ্টি হয়। তাহলে প্রথম পয়েন্টটা কি, কেন প্রয়োজন? প্রয়োজন হচ্ছে সকল রাষ্ট্রেরই কি রয়েছে, সকল রাষ্ট্রেরই অন্য যে রাষ্ট্রগুলো রয়েছে গুলোর সহযোগিতা প্রয়োজন। ঠিক আছে, সহযোগিতা প্রয়োজন, প্রত্যেকটা রাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন। আর এই সহযোগিতা করার জন্য হচ্ছে আঞ্চলিক সহযোগিতা। আঞ্চলিক সহযোগিতা সংস্থাগুলো মূলত হচ্ছে আমাদের একটা গ্রামের মধ্যে যেমন বিভিন্ন অঞ্চল থাকে, এই অঞ্চলের বিভিন্ন মানুষ তারা কি করে, তারা নিজেদের মধ্যে সাহায্য সহযোগিতা মাধ্যমে সমাজ গড়ে তোলে। ঠিক একইভাবে একটা দেশ অন্য দেশকে যখন সহযোগিতা করে তখন একে বলা হয় হচ্ছে আঞ্চলিক সহযোগিতা। ঠিক আছে, ওকে। এখন এই আঞ্চলিক সহযোগিতার জন্য সবচেয়ে যেটা বড় প্ল্যাটফর্ম, সবচেয়ে বড় যেটা প্ল্যাটফর্ম সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে আমাদের জাতিসংঘ। এছাড়াও কিন্তু আরো অন্য অন্য কি রয়েছে, অনেক সংস্থা রয়েছে। ঠিক আছে, সবচেয়ে বড় প্ল্যাটফর্মটা কি, সবচেয়ে বড় প্ল্যাটফর্মটা হচ্ছে জাতিসংঘ। এছাড়াও আরো অন্যান্য প্ল্যাটফর্মও রয়েছে। ওকে, তাহলে আঞ্চলিক সহযোগিতার জন্য যে প্ল্যাটফর্মগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে আমাদের জাতিসংঘ। তাহলে আমরা জাতিসংঘ নিয়ে একটা আলোচনা করি। ওকে, তাহলে চলো, জাতিসংঘ একটা কি আঞ্চলিক সহযোগিতা সংগঠন। ঠিক আছে, ওকে। জাতিসংঘ এটা কি, আঞ্চলিক সহযোগিতা সংগঠন। এই যে জাতিসংঘ, জাতিসংঘের সদস্যপদ বাংলাদেশ লাভ করে হচ্ছে 1900 কত সালে, 74 সালে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি লিখি তাহলে লিখতে পারবো যে প্রায় প্রতিটি রাষ্ট্রই কি, প্রায় প্রতিটি স্বাধীন রাষ্ট্রই কি এর সদস্য। জাতিসংঘের কি সদস্য। তাহলে প্রায় প্রতিটি স্বাধীন রাষ্ট্রই কি জাতিসংঘের সদস্য, এটা আমরা বলতে পারবো। ওকে, তাহলে প্রতিটি স্বাধীন রাষ্ট্রই জাতিসংঘের সদস্য। আর কি, বাংলাদেশ সদস্যপদ লাভ করে কত সালে? বাংলাদেশ স্বাধীনতার পরে 1974 সালে কি করে, সদস্যপদ লাভ করে। ওকে, তাহলে বাংলাদেশ 1974 সালে স্বাধীনতার পরে সদস্যপদ লাভ করে। ওকে, তা আমরা ইচ্ছা করলে, ওকে, বাংলাদেশ 1974 সালে স্বাধীনতার পরে এই সদস্যপদটা লাভ করে। ওকে, তো চলো, গেল বাংলাদেশের স্বাধীনতার পরে 74 সালে হচ্ছে তারা হচ্ছে এই স্বাধীনতা লাভ করে। ওকে, এছাড়াও আরো কিন্তু অনেকগুলা কি রয়েছে, আঞ্চলিক সংস্থা রয়েছে এই জাতিসংঘ ছাড়াও। হুম, এছাড়াও অন্যান্য কি রয়েছে, আঞ্চলিক সংস্থা রয়েছে, অনেক আঞ্চলিক সংস্থা রয়েছে। এগুলা কি কি, এই যে আঞ্চলিক সংস্থাগুলো রয়েছে, এই আঞ্চলিক সংস্থাগুলো আবার বিভিন্ন নামও আছে। ঠিক আছে,
কি কি নাম, চলো আমরা দেখার চেষ্টা করি। এই যে আঞ্চলিক সংস্থাগুলো আছে না, এই আঞ্চলিক সংস্থাগুলোর বিভিন্ন নাম আছে। কি কি নাম আমরা দেখার চেষ্টা করি, চলো। ওকে, খেয়াল করো, এই যে আঞ্চলিক সংস্থাগুলো, এই আঞ্চলিক সংস্থাগুলো যদি আমরা নাম দিই, তাহলে কি কি আছে? আছে হচ্ছে সার্ক। কি? সার্ক। সার্ক আছে। ওকে, এটা একটা জিনিস গেল। ওকে, আছে হচ্ছে আমাদের আসিয়ান বলা হয় এটাকে, এশিয়ান বলে না, আসিয়ান, ঠিক আছে, আসিয়ান, ঠিক আছে, আসিয়ান গেল। তারপরে কি রয়েছে? তারপর রয়েছে হচ্ছে আমাদের ইইউ, ঠিক আছে, কি? ইইউ, ই ইউ, এই সবগুলা হচ্ছে আঞ্চলিক সহযোগিতা সংস্থা, ঠিক আছে। তাহলে এই আঞ্চলিক সহযোগিতা সংস্থাগুলো আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় তারা হচ্ছে আঞ্চলিকভাবে সহযোগিতা প্রদান করে, এটা আমরা একটু পরেই পড়বো। ওকে, তাহলে আমরা আঞ্চলিক সহযোগিতা যে সংস্থাগুলো আছে সেগুলোর নাম ইতিমধ্যে হচ্ছে জেনে ফেলছি। ওকে, এই হচ্ছে আমাদের আঞ্চলিক সহযোগিতা সংস্থাগুলো। ওকে, চলো আমরা আরো একটু গভীরে যাই, ঠিক আছে। আর একটু গভীরে যাইতে হলে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আঞ্চলিক সহযোগিতার যে গুরুত্ব, কেন আঞ্চলিক সহযোগিতাগুলো গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আমরা আরো উপরের দিকে টান দিয়ে নিয়ে যাই এটাকে। এখানে লেখো তুমি হচ্ছে আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব, ঠিক আছে, মনে থাকবে এইটুকু। ওকে, তাহলে আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব ও ক্ষেত্রটা আমরা একসাথে পড়ে নিই, ঠিক আছে, কারণ এটা ক্ষেত্রটাও অবশ্যই পড়তে হবে আমাদের। ওকে, তাহলে কি কি পড়বো আমরা? আমরা পড়বো হচ্ছে গুরুত্ব আর ক্ষেত্র, ঠিক আছে। তাহলে একটা জিনিস হচ্ছে আমাদের এখানে গুরুত্ব, আর একটা হচ্ছে আমাদের ক্ষেত্র, ঠিক আছে। এই দুইটাই আমাদের পড়তে হবে, গুরুত্ব এবং ক্ষেত্র, এই দুইটি, ঠিক আছে। তাহলে এই দুইটি আমরা পড়বো, গুরুত্ব এবং ক্ষেত্র। ওকে, গুরুত্বগুলো কি কি সেটা আগে আমরা একটু জেনে নিই, আমাদের নিজেদের মতো করে আমরা একটু গোছায়া লেখার চেষ্টা করি। গুরুত্বটা কি কি? দেখো, প্রথম যেটা কথা সেটা হচ্ছে আমরা যেহেতু গুরুত্ব পড়বো, ঠিক আছে, তাহলে আমরা গুরুত্বটা পড়ার জন্য আমাদের মতো করে একটা ভাগ করে নিই কি কি গুরুত্ব রয়েছে। ওকে, চলো, প্রথম যেটা গুরুত্ব সেটা আমরা লিখি। প্রথম কি গুরুত্ব? প্রথম গুরুত্ব হচ্ছে প্রতিটি রাষ্ট্রে পরস্পরের প্রতি কি নির্ভরশীলতা, অর্থাৎ প্রতিটি রাষ্ট্র পরস্পরের প্রতি নির্ভরশীল, এই কারণে এটা গুরুত্ব রয়েছে। ওকে, তাহলে কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে প্রতিটি রাষ্ট্র পরস্পরের প্রতি নির্ভরশীল, এই জন্য গুরুত্বপূর্ণ। ওকে, চলো, তাহলে আমরা কি লিখবো? যে প্রতিটি রাষ্ট্র পরস্পরের প্রতি নির্ভরশীল, নির্ভরশীলতা, এটা হচ্ছে একটা গুরুত্ব। ওকে, সেকেন্ড যে গুরুত্বটা, এটা কি? এটা হচ্ছে কোন একটা রাষ্ট্রের পক্ষে এককভাবে তার চাহিদা পূরণ করা সম্ভব নয়, ঠিক আছে, এটা একটা। তাহলে কোন রাষ্ট্রের পক্ষে এককভাবে তার চাহিদা পূরণ সম্ভব নয়, আর সম্ভব নয় দেখে হচ্ছে আমাদের এটা প্রয়োজন, ঠিক আছে। ওকে, তাহলে দেখো পরেরটা কি হতে পারে? জনগণের উন্নয়ন এবং কল্যাণ সাধন, ঠিক আছে, কারণ কোন একটা রাষ্ট্রের মূল চালকের সাথে হচ্ছে জনগণ, ঠিক আছে, তাহলে জনগণের উন্নয়ন ও কল্যাণ সাধনের জন্য, ঠিক আছে,
কল্যাণ সাধনের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে। এন্ড নেক্সট একটা কি করতে হইতে পারে, রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক যে গুরুত্ব রয়েছে, ঠিক আছে, বাধা দূর করা। তাহলে রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক বাধা দূর করা। ঠিক আছে, বাণিজ্যিক বাধা দূর করা। ঠিক আছে, এই হচ্ছে তার গুরুত্ব। ওকে, এখন ক্ষেত্রগুলা কি কি আমরা দেখার চেষ্টা করি। ঠিক আছে, চলো, এটা গুরুত্ব পড়লাম। ঠিক আছে, তোমরা নোট করে নিবা। ঠিক আছে, ওকে, যখন লেখা শেষ তখন তোমরা নোট করে নিবা। ঠিক আছে, ওকে। তাহলে এখন চলো আমরা হচ্ছে এইটার যে আঞ্চলিক সহযোগিতা ক্ষেত্র, সেই ক্ষেত্রটা আমরা একটু পড়ি। ঠিক আছে, ওকে। তাহলে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র, আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র। ঠিক আছে, তাহলে আঞ্চলিক সহযোগিতার যে ক্ষেত্রগুলো রয়েছে, ক্ষেত্রগুলো আমরা একটু নিজেদের মতো করে আমরা একটু আলোচনা করে নিই। ঠিক আছে, ওকে। তাহলে এই যে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র, সেটা কিরকম হবে তুমি দেখার চেষ্টা করো। ওকে, প্রথমত আমরা শিল্প, নিরাপত্তা, জ্বালানি, বিভিন্ন বিষয়ে সহযোগিতা দরকার হয় না? তো এই বিভিন্ন বিষয়গুলো হচ্ছে আঞ্চলিক সহযোগিতার একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো এই সবগুলা নিয়ে হচ্ছে আঞ্চলিক সহযোগিতা কি হয়, তৈরি হয়। তাহলে প্রথম কি হইতে পারে, প্রথম হচ্ছে শিল্প বাণিজ্য, এটার জন্য সবচেয়ে বেশি আঞ্চলিক সহযোগিতা দরকার, শিল্প এবং বাণিজ্যের জন্য। ঠিক আছে, তাহলে শিল্প বাণিজ্যটা হচ্ছে প্রথম। ঠিক আছে, দেখো তাহলে শিল্প বাণিজ্য, ওকে। তাহলে শিল্প বাণিজ্যের জন্য, ঠিক আছে, তাহলে শিল্প বাণিজ্য, ঠিক আছে, শিল্প বাণিজ্যের জন্য এটা আমাদের দরকার লাগবে। ঠিক আছে, ওকে। তারপরে কিসের জন্য দরকার লাগবে, তারপর দরকার লাগবে হচ্ছে আমাদের নিরাপত্তার জন্য। ঠিক আছে, নিরাপত্তার জন্য অবশ্যই দরকার লাগবে। ওকে, তাহলে নিরাপত্তা, নিরাপত্তার জন্য আমাদের দরকার লাগবে। তারপরে কিসের দরকার লাগবে, এই যে দেখো প্রতিটা রাষ্ট্র কি করে, জ্বালানি খরচ করে, অর্থাৎ তেল, গ্যাস, এই যে জ্বালানিগুলো, এগুলোর জন্য কিন্তু একটা রাষ্ট্র একটা রাষ্ট্রের উপর নির্ভরশীল, কারণ আরব থেকে এই জ্বালানিগুলো বেশিরভাগ ক্ষেত্রেই নেওয়া হয়। হুম, তাহলে আরবে অনেক জ্বালানি রয়েছে আরব দেশগুলোতে। ঠিক আছে, তাহলে জ্বালানির জন্য কিন্তু তারা নির্ভরশীল। তাহলে জ্বালানি, এটা একটা জিনিস। তারপরে কি হইতে পারে, তারপরে হতে পারে হচ্ছে তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, তথ্য ও প্রযুক্তি, এটা একটা জিনিস। ফাইনালি যে কৃষি আছে আমাদের, হ্যাঁ আরো অনেকগুলো আছে, শেষ হয়নি এখন। কৃষি ক্ষেত্রেও কিন্তু আমরা একে অপরের উপর নির্ভরশীল। ঠিক আছে, তো কৃষি ক্ষেত্রটাও খুবই গুরুত্বপূর্ণ, এটা ধরতে হবে। তারপরে কি থাকতে পারে, পর্যটন। ঠিক আছে, এই পর্যটনের ক্ষেত্রে আমরা কিন্তু নির্ভরশীল। পর্যটন, ঠিক আছে, মানে প্রতিটা রাষ্ট্রের উপর নির্ভরশীল। এটা হচ্ছে ক্ষেত্রগুলা। ঠিক আছে, পর্যটন, ওকে। তারপরে কি আছে, তারপর আছে হচ্ছে পর্যটনের পরে মাদক এবং চোরাচালান প্রতিরোধ। তাহলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ দিক। ঠিক আছে, মাদক ও চোরাচালান কি, চালান প্রতিরোধ, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে। তারপরে কি থাকতে পারে, তারপর থাকতে পারে হচ্ছে স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে বাংলাদেশ থেকে অনেক মানুষ বিভিন্ন দেশে চিকিৎসা করতে যায়, তাহলে এটা কিন্তু একটা আঞ্চলিক সহযোগিতা ক্ষেত্র। ঠিক আছে, তাহলে কি হতে পারে, স্বাস্থ্য ও চিকিৎসা। ঠিক আছে, স্বাস্থ্য কি, চিকিৎসা।
স্বাস্থ্য চিকিৎসা, এটা একটা জিনিস। আর সবচেয়ে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মাদক চোরাচালানের পরে, সেটা হচ্ছে, দেখো, জলবায়ু যে পরিবর্তন হচ্ছে, এই জলবায়ু এবং হচ্ছে পরিবেশ উন্নয়নে আমাদের কাজ করতে হবে। তাহলে ফাইনালি আমরা বলতে পারি যে হচ্ছে জলবায়ু ও পরিবেশ উন্নয়ন, ঠিক আছে? তাহলে জলবায়ু ও পরিবেশ উন্নয়নে কিন্তু উন্নয়ন, ঠিক আছে? তাহলে জলবায়ু ও পরিবেশ উন্নয়নে কিন্তু আমাদের কাজ করতে হবে। তো এইগুলো হচ্ছে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন ক্ষেত্রগুলো পেয়ে গেলাম। আমি তোমাদের এই অধ্যায়টা তোমাদেরকে জাস্ট নোট করে দিয়েছি, যে তোমরা যাতে পড়তে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে? যাতে তোমরা এলোমেলো করে না ফেলো। ওকে, এই জন্য আমি নোট করে দিয়েছি, ঠিক আছে? ওকে, এখন দেখো, এখন হচ্ছে এই যে আঞ্চলিক সহযোগিতা ক্ষেত্র বললাম, আঞ্চলিক সহযোগিতা যে সংগঠনগুলো, সেই সংগঠনগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। মেইনলি আমরা সার্ক, তারপর হচ্ছে সার্কের পর হচ্ছে আমাদের যে বিভিন্ন আরো সংস্থাগুলো রয়েছে, যেমন আসিয়ান আমরা বলছি, তারপরে হচ্ছে আসিয়ানের পরে আমরা ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ে কথা বলবো, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে আঞ্চলিক সহযোগিতা সংস্থাগুলোর মধ্যে সার্ক নিয়ে কথা বলি, ঠিক আছে? ওকে, সবাই এটা তুলে নাও ঠিকঠাক মতন, একদম সুন্দরভাবে এটা তুলে নাও, ঠিক আছে? পজ করে তুলে নাও। তাহলে আঞ্চলিক সহযোগিতা সংস্থা, ঠিক আছে? তাহলে আমরা কি করব? আঞ্চলিক সহযোগিতা সংস্থা, তাহলে বিভিন্ন আঞ্চলিক সহযোগিতা সংস্থা, ঠিক আছে? তাহলে বিভিন্ন আঞ্চলিক সহযোগিতা সংস্থা। ওকে, ওকে, বিভিন্ন আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এর মধ্যে কি কি রয়েছে? এর মধ্যে রয়েছে সার্ক, তারপর রয়েছে হচ্ছে আমাদের সার্কের পরে রয়েছে আমাদের কি, আমাদের আহ আসিয়ান রয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন রয়েছে, ঠিক আছে? তা আমরা প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের কি কি রয়েছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, তো প্রথম কথা যেটা, সেটা হচ্ছে আমাদের এই যে সার্ক, ঠিক আছে? ঠিক আছে, ওকে। তাহলে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে সার্ক। ওকে, চলো আমরা একটু সার্ক নিয়ে আলোচনা করি। তাহলে এইটা হচ্ছে কত? সার্ক। সার্কে আমরা লিখি হচ্ছে এস, এইটা হচ্ছে ডাবল এ দিতে হবে, ডাবল এ আর তারপর হচ্ছে সি, সার্ক। ওকে, তারপর হচ্ছে আসিয়ান, ঠিক আছে? আসিয়ানটা কিরকম? আসিয়ানটা হচ্ছে তোমার এশিয়ার যে দেশগুলো আছে সেগুলো নিয়ে গঠিত হয়েছে, তাহলে এটার নাম হচ্ছে আসিয়ান, ঠিক আছে? আসিয়ান মনে রাখতে হবে, ঠিক আছে? আসিয়ান, এ এস ই, আশি, এ এন, আসিয়ান। তারপর হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, যেটা আমরাকে বলি হচ্ছে ই ইউ দিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, ঠিক আছে? ওকে, তাহলে এটা কি? এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, এটাকে আমরা বাংলায় লিখি ইউরোপিয়ান ইউনিয়ন, ইংরেজিতে হচ্ছে ইইউ দিয়ে প্রকাশ করে থাকি, ঠিক আছে? ওকে, ইউরোপিয়ান ইউনিয়ন, ঠিক আছে? ইউরোপিয়ান ইউনিয়ন, ঠিক আছে? ইউরোপিয়ান ইউনিয়ন, ঠিক আছে? ইংরেজিতে লিখি হচ্ছে ইউ। ওকে, ডান। তাহলে প্রথম যেটা কাজ সেটা আমরা একটু আমাদের মতো করে সেরে ফেলি, যে সার্ককে আমরা কি কি পড়বো, বা সার্ককে আসলে কি, কেমন জিনিস, কেমন হইলো, ঠিক আছে? সার্ক আসলে কি জিনিস? ওকে, প্রথম কথা, সার্ক যে জিনিসটা, এটা হচ্ছে সাউথ এশিয়ার যে অঞ্চলগুলো আছে, যে এলাকাগুলো আছে, যে দেশগুলো আছে, এই সাউথ এশিয়ার দেশগুলো মিলিয়ে হচ্ছে সার্ক গঠিত হয়েছে, ঠিক আছে? তাহলে চলো আমরা সার্কের যদি প্রথম আলোচনা করতে যাই, তাহলে সাউথ এশিয়ান যে রাষ্ট্রগুলো আছে তাদের নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে, ঠিক আছে? তাহলে সার্ক হচ্ছে এই সাউথ এশিয়ার যে দেশগুলো আছে তাদের নিয়ে মূলত গঠিত একটা সংস্থা, আঞ্চলিক সহযোগিতা সংস্থা, ঠিক আছে? ওকে, এই হচ্ছে আমাদের সার্ক। তাহলে প্রথম যেটা কথা, হুম, এই যে সার্ক নিয়ে আমরা পড়াশোনা করব, সার্কের নামটা কি, মানে পুরো নামটা কি, ঠিক আছে?
ওকে, দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে সেগুলো মিলে সার্ক গঠন করছে, এটা আগে লিখে নাও, ঠিক আছে? দক্ষিণ এশিয়ার দেশগুলো মিলে কি করছে? সার্ক গঠন করেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলো মিলে সার্ক গঠন করছে, ঠিক আছে? ওকে, এটা গেল। তারপরে সার্কের আর কি হতে পারে? সার্কের পুরো নাম, ঠিক আছে? পুরো নাম, পুরো নাম কি? পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন, ঠিক আছে? তাহলে সাউথ, ওকে, সাউথ এশিয়ান, ঠিক আছে? এশিয়ান, ঠিক আছে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন। তাহলে রিজিওনাল কর্পোরেশন, ঠিক আছে? কর্পোরেশনে কিন্তু ডাবল ও, ঠিক আছে? কর্পোরেশন, কর্পোরেশন, ঠিক আছে? সংক্ষেপে বলা হয় হচ্ছে এ এ আর সি, শার্ক, ঠিক আছে? এস তে হচ্ছে সাউথ, এ তে হচ্ছে এশিয়ান, এ তে হচ্ছে অ্যাসোসিয়েশন, আর তে হচ্ছে রিজিওনাল, সি তে হচ্ছে কর্পোরেশন, ঠিক আছে? ওকে, চলো আমরা পরে আরো সামনের দিকে যাই। বাংলায় কি বলা হয়? বাংলায় হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। তাহলে বাংলায় একটু আমরা লিখে নিই, এটাকে বাংলায় কি বলা হয়, ঠিক আছে? বাংলায় বলা হয় হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা, সহযোগিতা সংস্থা, ঠিক আছে? দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা। ওকে, ক্লিয়ার? ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা হচ্ছে এরপরে হুম আরো সামনের দিকে আগে দেখি কি আছে। এই যে সার্ক, এই সার্ক প্রতিষ্ঠা হয় কবে? তাহলে প্রতিষ্ঠা, এটা জানা দরকার, ঠিক আছে? প্রতিষ্ঠা হয় হচ্ছে, দুই হাজার 1985 সালের ডিসেম্বর মাসে, ঠিক আছে? ওকে, 1985 সালের ডিসেম্বর মাসে। তাহলে এটা কত সালে প্রতিষ্ঠা হয়? 1985 সালের কি মাসে? ডিসেম্বর মাসে, ডিসেম্বর মাসে, ঠিক আছে? 1985 সালের ডিসেম্বর মাসে এটা প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে? ওকে, এই যে সার্ক, এই সার্কের সদস্য দেশগুলো এই সদস্য দেশ হবে, ঠিক আছে? সদস্য দেশ কি কি? স সদস্য দেশ কে কে আছে? সদস্য দেশ হচ্ছে এক নম্বরে হচ্ছে ভারত, ঠিক আছে? 2 নম্বর বাংলাদেশ, 3 নম্বর নেপাল, মানে আমাদের পরিচিত রাষ্ট্রগুলোই, ঠিক আছে? দক্ষিণ এশিয়া যেহেতু বলছে। 4 নম্বরে কি? শ্রীলঙ্কা, ঠিক আছে? শ্রীলঙ্কা কিন্তু এর সদস্য, শ্রীলঙ্কা, ঠিক আছে? শ্রীলঙ্কা। তারপরে কি আছে? মালদ্বীপ। 5 নম্বর আছে হচ্ছে মালদ্বীপ, ঠিক আছে? মালদ্বীপ আছে। 6 নম্বরে আছে হচ্ছে ভুটান। ভুটান কিন্তু সার্কের সদস্য। 7 নম্বরে কি আছে? সর্বশেষ আফগানিস্তান। আফগানিস্তান কিন্তু সার্কের সদস্য, ঠিক আছে? সর্বশেষ সদস্য আফগানিস্তান, ঠিক আছে?
আফগানিস্তান। ঠিক আছে, হয়ে গেল। ওকে, আচ্ছা। আফগানিস্তান এছাড়াও কিন্তু আরেকজন সদস্য আছে, সে আর কি, সে হচ্ছে পাকিস্তান। ঠিক আছে, পাকিস্তান সার্কের সদস্য। আফগানিস্তান, পাকিস্তান। ঠিক আছে, তাহলে এই সবগুলো হচ্ছে কি সার্কের সদস্য। ওকে, এগুলো হচ্ছে কি সার্কের সদস্য। এই যে সার্কের সদস্যগুলো আছে, এই সার্কের সদস্যগুলা সবাই মিলে সম্মত হয়েছে যে সার্কের যে সদর দপ্তর, ঠিক আছে, সার্কের সদর দপ্তর কোথায়? সার্কের সদর দপ্তর। ঠিক আছে, তাহলে সার্কের সদর দপ্তর। ঠিক আছে, সদর দপ্তর। ঠিক আছে, সার্কের সদর দপ্তর কোথায়? সার্কের সদর দপ্তর হচ্ছে নেপালে। নেপালের যে রাজধানী কাঠমান্ডু। ঠিক আছে, নেপালের রাজধানী কাঠমান্ডুতে। ঠিক আছে, নেপালের রাজধানী কাঠমান্ডুতে। ঠিক আছে, রাজধানীর নাম কি? কাঠমান্ডু। ঠিক আছে, কাঠমান্ডুতে। ঠিক আছে, যে নেপালের রাজধানী কাঠমান্ডু, সেই কাঠমান্ডুতে হচ্ছে এই সার্কের সদর দপ্তর অবস্থিত। ঠিক আছে, বোঝা গেল? ওকে, উদ্দেশ্য কি? এই যে সার্ক গঠন হলো, এই সার্কের উদ্দেশ্যটা কি? একটা উদ্দেশ্য থাকবে অবশ্যই। সার্কের যে উদ্দেশ্য সেটা আমরা পড়ার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে সার্ক গঠনের উদ্দেশ্য কি? দেখো, প্রতিটা সংগঠন গঠনের একটা উদ্দেশ্য থাকে। হুম, এই সার্কের গঠনের কিছু উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যগুলো কি কি আমরা একে একে জানার চেষ্টা করি। প্রথম যে উদ্দেশ্যটা সেটি হচ্ছে জনগণের জীবন যাত্রার মান উন্নয়ন করা। অর্থাৎ এই যে সার্কের সদস্য দেশগুলো রয়েছে, এই সদস্য দেশগুলোর জনগণের জীবন যাত্রার মান উন্নয়ন। ঠিক আছে, এটা ছিল প্রথম তাদের উদ্দেশ্য। ঠিক আছে, দ্বিতীয়ত কি? দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একটা মুক্ত বাণিজ্য পরিচালনা করা। তাদের দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে, দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য পরিচালনা করা। ঠিক আছে, এটা তাদের উদ্দেশ্য ছিল। 3 নম্বর তাদের কি উদ্দেশ্য ছিল? 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে এই যে সংস্থাটা গঠিত হইল দক্ষিণ এশিয়ার মধ্যে, এই দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে আঞ্চলিক যে অর্থনৈতিক ব্যবস্থা এটাকে আরো কি করা? ত্বরান্বিত করা, অর্থাৎ কল্যাণমূলক অর্থনৈতিক ব্যবস্থা চালু করা। তাহলে কল্যাণমূলক কল্যাণমূলক অর্থনৈতিক ব্যবস্থা চালু করা। ঠিক আছে, এটা হচ্ছে তাদের একটা উদ্দেশ্য ছিল। আর সদস্য যে পদগুলো আছে তাদের আত্মনির্ভরশীল করা। তাহলে সদস্য দেশগুলোকে কি করা? আত্মনির্ভরশীল। ঠিক আছে, আত্মনির্ভরশীল করা। ঠিক আছে, সদস্য দেশগুলোকে কি আত্মনির্ভরশীল করা। ওকে, 5 নাম্বার। 5 নাম্বার কি? এই যে একটা সংস্থা, এই সংস্থা অবশ্যই আঞ্চলিক এবং সামাজিক সবগুলা কাজই করবে। তাহলে এই যে সামাজিক কাজগুলো, এগুলো উন্নয়ন সাধন করতে হবে। এই জন্য যে সামাজিক
ও সাংস্কৃতিক, ঠিক আছে, সাংস্কৃতিক উন্নয়ন সাধন করতে হবে, ঠিক আছে, উন্নয়ন সাধন করা, ঠিক আছে, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন সাধন করা হচ্ছে এটা আরেকটা কাজ। ওকে, বোঝা গেল? এই, তারপরে দেখো আরেকটা কাজ যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই যে সার্কভুক্ত দেশগুলো তাদের মধ্যে যদি কোনো সময় বিরোধ সৃষ্টি হয়, তাহলে এই সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তি করা, ঠিক আছে, তাহলে বিরোধ ও সমস্যা দূর করে সমঝোতা করা, তাহলে বিরোধ সৃষ্টি হইলে সেই বিরোধ ও সমস্যা দূর করে সমঝোতা কি করা, সাধন করা বা সমঝোতা করা, এইটা হচ্ছে কাজ। ওকে, তাহলে আমরা পড়লাম সার্কের সবকিছু পড়ে ফেললাম, ঠিক আছে। এখন চলো সার্ক পড়ার পরে আমাদের যেটা ছিল আসিয়ান, আসিয়ানটা কি জিনিস সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে আসিয়ান, ঠিক আছে, এ এস ই আসি এ এন, আসিয়ান। ওকে, আসি আমরা আসিয়ানটার মধ্যে, ঠিক আছে। ওকে, আসিয়ানের যে পুরো নাম সেটা কি, সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন অফ এশিয়ান সাউথ ইস্ট নেশনস, ঠিক আছে। ওকে, তাহলে নাম কি, পুরো নামটা, পুরো নামটা হচ্ছে বলে পুরো নাম, পুরো নাম কি, পুরো নাম হচ্ছে অ্যাসোসিয়েশন অফ এশিয়ান সাউথ ইস্ট নেশন, ঠিক আছে, সাউথ ইস্ট নেশন, বাংলায় কি বলে, বাংলায় বলা হচ্ছে দক্ষিণ পূর্ব এশীয়, ঠিক আছে, ইস্ট যেটা বলছে দক্ষিণ পূর্ব এশীয় জাতি সমূহের সংস্থা, এশীয় জাতি সমূহের সংস্থা, ঠিক আছে, দক্ষিণ পূর্ব এশীয় জাতিসমূহের সংস্থা। ওকে, এইটার মধ্যে অনেকগুলো রাষ্ট্র রয়েছে, ঠিক আছে। এখন এর প্রতিষ্ঠা করছে কবে, প্রতিষ্ঠা লাভ করছে কবে, প্রতিষ্ঠা লাভ করছে হচ্ছে এটা আমাদের এই সার্ক প্রতিষ্ঠার অনেক আগে, এটা হচ্ছে 1967 সালে, তাহলে প্রতিষ্ঠা হচ্ছে 1900 কত সালে, 67 সালে, ঠিক আছে, সালে 8ই আগস্ট, ঠিক আছে, 8ই আগস্ট, বুঝা গেল, 8ই আগস্ট এটা প্রতিষ্ঠিত হয়। ওকে, এর সদস্য দেশগুলো কি কি, সদস্য দেশগুলোর কথা আমরা একটু পড়ি, ঠিক আছে। ওকে, চলো আমরা দেখি হচ্ছে সদস্য দেশগুলো কি কি, ঠিক আছে। সদস্য দেশ হচ্ছে কয়টা এখানে, সদস্য দেশ হচ্ছে 10টা, ঠিক আছে, সদস্য দেশ 10টি, ঠিক আছে। এই যে 10টি সদস্য দেশ, এই 10টি সদস্য দেশের মধ্যে এক নাম্বারটা কি, ইন্দোনেশিয়া, ঠিক আছে, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া। 2 নাম্বার মালয়েশিয়া,
মালয়েশিয়া। 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে থাইল্যান্ড। ঠিক আছে। 4 নাম্বার কি? ভিয়েতনাম। ভিয়েতনাম। ঠিক আছে। 5 নাম্বার, 5 নাম্বার হচ্ছে কম্বোডিয়া। কম্বোডিয়া। 6 নাম্বার, 6 নাম্বার হচ্ছে ফিলিপাইন। ফিলিপাইন। ঠিক আছে, ফিলিপাইন। 7 নাম্বার, 7 নাম্বার হচ্ছে লাওস। লাওস। 8 নাম্বার কি? 8 নাম্বার হচ্ছে মিয়ানমার। মিয়ানমার আর মায়ানমার। ঠিক আছে, মিয়ানমার। ঠিক আছে, মিয়ানমার। ওকে, মিয়ানমার। এন্ড ফাইনালি সিঙ্গাপুর। দেখছো, সিঙ্গাপুর কিন্তু অনেক বড় রাষ্ট্র। আমরা হচ্ছে কোথাও কি দুইটা লিখছি নাকি? 10টা হওয়ার কথা না আমাদের। ও, আমরা একটা লিখি নাই, একটা হচ্ছে ব্রুনাই। আচ্ছা, এটা হচ্ছে তোমার 9 নাম্বার। ঠিক আছে, 9 নাম্বার কি? 9 নাম্বার হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর। লাস্ট 10 নাম্বার হচ্ছে ব্রুনাই। ঠিক আছে, ব্রুনাই হচ্ছে আমাদের এই যে আসিয়ান, সেই আসিয়ানের সদস্য। ঠিক আছে, তাহলে ব্রুনাই হচ্ছে আমাদের আসিয়ানের সদস্য। চলো, ব্রুনাই। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সদস্য পদগুলো। ওকে, চলো আমরা নেক্সটে যাই। নেক্সটে কি আছে দেখো, এই যে সদস্য পদগুলো রয়েছে, এইগুলা এই যে সংগঠনে যুক্ত হওয়ার পরে এখন তারা কি কি কাজ সাধন করবে। ঠিক আছে, অবশ্যই কিছু কিছু কাজ তারা করবে। তাদের উদ্দেশ্যটা কি? তাহলে এইটার একটা উদ্দেশ্য থাকবে। তাহলে এইটি হচ্ছে আমরা পড়বো এখন যে আসিয়ানের উদ্দেশ্য। ঠিক আছে, আসিয়ান গঠনের উদ্দেশ্য। ঠিক আছে, আসিয়ান গঠনের কি উদ্দেশ্য ছিল সেটা আমরা দেখবো এখন। ওকে, চলো তাহলে আসিয়ান গঠনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আমরা এখন দেখার চেষ্টা করি। ঠিক আছে, আসিয়ান গঠনের উদ্দেশ্য কি? ওকে, আসিয়ান গঠনের কি উদ্দেশ্য? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন সাধন করা। প্রথম যে উদ্দেশ্য সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন সাধন করা। কি কি উদ্দেশ্য? প্রথম 1 নাম্বার উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। ঠিক আছে, তাহলে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে প্রথম শর্ত। অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে প্রথম শর্ত। অর্থনৈতিক উন্নয়ন। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, প্রযুক্তিগত সহযোগিতা স্থাপন। ঠিক আছে, সামাজিক, অর্থনৈতিক, তারপর হচ্ছে সাংস্কৃতিক, সাংস্কৃতিক, সাংস্কৃতিক ও প্রযুক্তিগত স্থাপন। ঠিক আছে, তারপরে কি? 3 নাম্বারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে এইটা।
কারণ দেখো, আমাদের অন্যান্য সংস্থাগুলো তারা কি করে না, তারা হচ্ছে তাদের যে কারিগরি দক্ষতা বা পেশাগত দক্ষতা সেক্ষেত্রে কোনো হেল্প করে না। কিন্তু এই যে আসিয়ান, তারা হচ্ছে সদস্য দেশগুলোর মধ্যে পেশাগত, ঠিক আছে, পেশাগত ও কারিগরি, ঠিক আছে, কারিগরি ক্ষেত্রে একটা দক্ষতার প্রশিক্ষণ দেয়, কারিগরি ক্ষেত্রে এটা কি দেয়, প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণ প্রদান করে, প্রশিক্ষণের ব্যবস্থা করে, ঠিক আছে, ব্যবস্থা করে বা হচ্ছে ব্যবস্থা করা। ওকে, তারপরে কটা, আচ্ছা, আমরা অর্থনৈতিক উন্নয়ন পড়লাম, তারপর হচ্ছে আমাদের রয়েছে সামাজিক উন্নয়ন, ঠিক আছে, তারপর হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করা, ঠিক আছে, শান্তি প্রতিষ্ঠা করা কিন্তু একটা কাজ, ঠিক আছে, অর্থাৎ সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা। তাহলে শান্তি ও স্থিতিশীলতা প্রদান করা, ঠিক আছে, স্থিতিশীলতা বজায় রাখা, এই দেশগুলোর মধ্যে শান্তি স্থিরতা বজায় রাখে, এটা একটা কাজ, ঠিক আছে। তারপরে কি, তারপর হচ্ছে 5 নাম্বার, 5 নাম্বার কি, কৃষি ও শিল্প ক্ষেত্রে সহায়তা প্রদান করা। তারা কিন্তু কোনো কিছু বাদ দেয় না, দেখছো, কৃষি ও শিল্প ক্ষেত্রেও তারা সহযোগিতা করবে, ক্ষেত্রে সহযোগিতা কি প্রদান, ঠিক আছে, সহযোগিতা প্রদান, এটা তাদের উদ্দেশ্য, ঠিক আছে। এখন চলো আমরা ইউরোপিয়ান ইউনিয়নে চলে যাই, ঠিক আছে। ওকে, ইউরোপিয়ান ইউনিয়ন কি করে, ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে মূলত তোমার জন্য, তারা হচ্ছে কি করবে, মুদ্রা চালু করবে, তারপরে হচ্ছে আরো অনেক কিছু আছে, ঠিক আছে। কারণ ইউরোপিয়ান ইউনিয়নটা সবচেয়ে শক্তিশালী সংগঠন বলে আমি মনে করি, মানে যে সংগঠনগুলো রয়েছে তাদের মধ্যে শক্তিশালী সংগঠন হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। কেন বলতেছি তোমরা একটু পরে বুঝতে পারবা, এখন আপাতত দেখো কি বলি, ঠিক আছে। উম, তো এই যে ইউরোপীয় ইউনিয়ন, ঠিক আছে, এইটার একটা মজার ব্যাপার হচ্ছে তাদের নিজস্ব একটা মুদ্রা আছে। এই মুদ্রাটা ওই ইউরোপিয়ান ইউনিয়ন যুক্ত প্রতিটি রাষ্ট্রেই কি করে, চলে। ইউরোপিয়ান ইউনিয়ন, এর সংক্ষেপে বলা হচ্ছে ইইউ, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে পশ্চিম ইউরোপের যে দেশগুলো রয়েছে, অর্থাৎ আমরা যদি বলি একটু ট্রাই করি, তাহলে হচ্ছে পশ্চিম ইউরোপের যে দেশগুলো রয়েছে, এই পশ্চিম ইউরোপের দেশগুলো নিয়ে তারা হচ্ছে গঠন করছে এই ইউরোপীয় ইউনিয়নটা, পশ্চিম ইউরোপীয়, ঠিক আছে। তাহলে পশ্চিম ইউরোপে যারা আছে, ঠিক আছে, পশ্চিম ইউরোপের, পশ্চিম ইউরোপের যে সদস্যগুলো রয়েছে, যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলো, পশ্চিম ইউরোপের দেশগুলো মিলে এই ইউরোপিয়ান ইউনিয়ন গঠন করে। কিন্তু এর আগে আরেকটা কিছু গঠন হয়েছিল, এই যে পশ্চিম ইউরোপের দেশগুলো, এরা মিলে প্রথমে একটা জিনিস গঠন করছে, এটার নাম হচ্ছে কমন মার্কেট, ঠিক আছে, কি, কমন মার্কেট, কমন মার্কেট, ঠিক আছে, কমন, আচ্ছা, কমন মার্কেট, কমন মার্কেট, কমন মার্কেটটা কি জিনিস, এখানে ওই ইউরোপের, পশ্চিম ইউরোপের সব দেশের মানুষই কি করতে পারবে, বাণিজ্য করতে পারবে, মার্কেট করতে পারবে, ঠিক আছে, মুদ্রাও চলবে, ঠিক আছে। ওকে, কমন মার্কেট, এই কমন মার্কেটটাই পরবর্তীতে পরিবর্তিত হয়ে যায়, ঠিক আছে, পরবর্তীতে পরিবর্তিত হয়ে এই কমন মার্কেটটা কি হয়ে যায়, হয়ে যায় হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। পরে এই কমন মার্কেটটাকে কি বলা হয়, পরে এটি কি হয়, এটি
ইউরোপিয়ান ইউনিয়ন ইউনিয়ন এ পরিণত হয়। পরে এটি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নে পরিণত হয়। ঠিক আছে, ওকে। তাহলে প্রথমে কি হয়েছিল? কমন মার্কেট। কমন মার্কেট থেকে পরে আস্তে আস্তে এটাকে ইউরোপিয়ান ইউনিয়নে পরিণত করা হয়েছে। ঠিক আছে, এখন সদস্য কারা? সদস্য হচ্ছে ইউরোপের যতগুলো দেশ আছে সবগুলোই সদস্য। ঠিক আছে, তাহলে সদস্য কারা? সদস্য হচ্ছে, যদি সদস্যের কথা বলো তাহলে ইউরোপের প্রতিটি রাষ্ট্রই এর সদস্য। ঠিক আছে, তাদের নিজস্ব মুদ্রা আছে। হুম, নিজস্ব কি আছে? মুদ্রা আছে। এই মুদ্রার নাম কি? এই মুদ্রার নাম হচ্ছে ইউরো। ঠিক আছে, মুদ্রা আছে যেটার নাম হচ্ছে ইউরো। ঠিক আছে, এটা ইউরোপের সব দেশে চলে। এর নাম কি? ইউরো। ঠিক আছে, ওকে। এই যে একটা সংস্থা, এই সংস্থাটার আবার কি আছে? একটা একটা হচ্ছে তাদের সদর দপ্তর আছে। ঠিক আছে, হুম, তাদের সদর দপ্তর কোথায়? সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে তাদের বেলজিয়ামের যে রাজধানী রয়েছে, এই বেলজিয়ামের রাজধানী ব্রাসেলে হচ্ছে তাদের সদর দপ্তর। ঠিক আছে, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলে কি অবস্থিত? ওকে, তাহলে সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলে। ঠিক আছে, ব্রাসেলে হচ্ছে অবস্থিত। ওকে, বোঝা গেল। তারপরে আমরা আরেকটা জিনিস দেখব। এই যে আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের একটা সহযোগী সংস্থা আছে, আন্তঃসহযোগী সংস্থা। ঠিক আছে, কি সংস্থা? আন্তঃসহযোগী সংস্থা। ইউরোপিয়ান ইউনিয়নের আন্তঃসহযোগী একটা সংস্থা রয়েছে, তাদের আন্তঃসহযোগী সংস্থা। ঠিক আছে, আন্তঃসহযোগী সংস্থা। নাম কি? নাম হচ্ছে G7। ঠিক আছে, নাম হচ্ছে G7। তোমরা দেখবা বিভিন্ন সময় কি হয়, G7 এর সম্মেলন হয়, G7 সম্মেলন। ঠিক আছে, ওকে। এছাড়াও যে শিল্পোন্নত দেশ, ঠিক আছে, ঠিক আছে, এই শিল্পোন্নত দেশের একটি 60টি দেশের জোট। ঠিক আছে, শিল্পোন্নত যে দেশগুলো হচ্ছে 60টি দেশের জোট রয়েছে। ঠিক আছে, শিল্পোন্নত দেশগুলো কারা কারা? ওকে, এছাড়াও 60টি শিল্পোন্নত দেশ। ঠিক আছে, উন্নত দেশ মিলে কি করছে? একটা জোট গঠন করছে, একটি জোট গঠন করে। জোট জোটের মধ্যে কি কি রাষ্ট্র রয়েছে? রাষ্ট্রগুলো রয়েছে আমাদের 1 নাম্বার রাষ্ট্র, যেহেতু শিল্পোন্নত বলা হয়েছে তাহলে 1 নাম্বার রাষ্ট্র কি? অবশ্যই যুক্তরাষ্ট্র আসবে। ঠিক আছে না? তাহলে যুক্তরাষ্ট্র কিন্তু এখানে চলে আসছে। যুক্তরাষ্ট্র হচ্ছে 1 নাম্বার সদস্য। 2 নাম্বার কি? যুক্তরাজ্য, কারণ ওরাও বাদ যাবে না, ওরা হচ্ছে শিল্পোন্নত। যুক্তরাজ্য। 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে আমাদের যেই বড় বড় রাষ্ট্রগুলো রয়েছে, রাষ্ট্রের পাওয়ার। ঠিক আছে,
যেমন জার্মানি, ঠিক আছে, জার্মানি, ঠিক আছে, জার্মানি আছে। তারপরে জার্মানি পরে 4 নম্বরে যারা আছে তারা হচ্ছে ফ্রান্স, ফ্রান্স আছে। তারপরে কি আছে? তারপর আছে হচ্ছে জাপান, ঠিক আছে, ভদ্র রাষ্ট্র, জাপান, ঠিক আছে। 6 নম্বরে রয়েছে আমাদের কে গেল, যুক্তরাষ্ট্রে গেল, যুক্তরাজ্যে গেল, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের রয়েছে কে কে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তারপর জার্মান, ফ্রান্স, তারপর একটা রাষ্ট্র রয়েছে যেটা হচ্ছে কানাডা, ঠিক আছে, কানাডা। এন্ড ফাইনালি 7 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে ইতালি, ঠিক আছে, ইতালি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 7টা, তারা হচ্ছে মিলে গঠন করছে। ওকে, তারপরে দেখো এছাড়াও আরো অন্যান্য সংগঠন রয়েছে, এই সংগঠনগুলো আমরা আস্তে আস্তে পড়বো। দেখো কি কি রয়েছে এছাড়াও তোমার, আরো যে বিভিন্ন আঞ্চলিক সংস্থা রয়েছে, আফ্রিকার দেশ, ঠিক আছে, আফ্রিকার দেশগুলো মিলে কি গঠন করছে? আফ্রিকার দেশগুলো মিলে গঠন করছে কি, গঠন করেছে কি, গঠন করেছে হচ্ছে অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি, ঠিক আছে, গঠন করেছে হচ্ছে অর্গানাইজেশন, অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি, ঠিক আছে, আফ্রিকান ইউনিটি, ঠিক আছে, ইউনিটি, আফ্রিকান ইউনিটি। সংখ্যা কি কি বলে, সংক্ষেপে বলা হচ্ছে ও এ ইউ। ওকে, ও এ, তোমরা বাংলায় বলতে পারো ও এ ইউ, ঠিক আছে। ওকে, তারপরে আরব দেশগুলো নিয়ে গঠন করছে, যে আরব দেশ যারা আছে, আরব দেশগুলো মিলে গঠন করেছে কি, তারা গঠন হচ্ছে আরব লীগ, ঠিক আছে। তাহলে তারটা কি, আরব লীগ, ঠিক আছে, আরব লীগ। মুসলিম দেশ মিলে গঠন করছে হচ্ছে যেটা, সেটা হচ্ছে OIC, ঠিক আছে, মুসলিম দেশগুলো সংগঠন কি, সংগঠন হচ্ছে OIC। ওআইসি মানে কি, ওআইসি মানে হচ্ছে অর্গানাইজেশন, অর্গানাইজেশন অফ, অর্গানাইজেশন অফ কি, ইসলামিক কর্পোরেশন, ঠিক আছে, ইসলামিক কর্পোরেশন, ঠিক আছে, ইসলামিক কর্পোরেশন এটা, ঠিক আছে। বাংলাদেশ এটা সদস্যপদ লাভ করে হচ্ছে তোমার কত সালে, এটা সদস্যপদ লাভ করে বাংলাদেশ অবশ্যই মুক্তিযুদ্ধের পর হবে, বাংলাদেশ এর সদস্য হয় কত সালে, 74 সালে। 74 সালে বাংলাদেশ অনেক জায়গায় সদস্যপদ লাভ করে। 74 সালে বাংলাদেশ কি করে, এর সদস্যপদ লাভ করে। বোঝা গেল? ঠিক আছে, তারপরে এই যে ব্রিটিশ উপনিবেশ ছিল না, ব্রিটিশ উপনিবেশ থেকে কিছু রাষ্ট্র বের হয়ে আসে, ঠিক আছে, ব্রিটিশ উপনিবেশ থেকে কিছু রাষ্ট্র বের হয়ে আসে কি করে, ব্রিটিশ উপনিবেশ থেকে, ব্রিটিশ উপনিবেশ থেকে বের হয়ে গঠন করে কি, গঠন করা হচ্ছে কমনওয়েলথ, ঠিক আছে, কমনওয়েলথ,
ঠিক আছে, কমন ওয়েলথ, ঠিক আছে, কমনওয়েলথ, ঠিক আছে, কমনওয়েলথ গঠন করে। ওয়েলথ, ওয়েলথ বান্ডাল, কমন ওয়েলথ, ওয়েলথ, ঠিক আছে, কমনওয়েলথ। তারপরে যারা হচ্ছে কোনো সামরিক জোটে যুক্ত না, ঠিক আছে, তারা একটা গঠন করছে। যারা কোনো সামরিক জোটে যুক্ত নয় তারা মিলে একটা সংগঠন গঠন করছে, মানে তারা কোনো সামরিক জোটে যুক্ত হবে না, সামরিক জোটে যুক্ত নয়, তাদের সংগঠন, তাদের সংগঠন কি, তাদের সংগঠন হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন, ঠিক আছে, জোট নিরপেক্ষ আন্দোলন, এটা বলো ন্যাম, ঠিক আছে, তাদের সংগঠন কি, ন্যাম, NAM, ন্যাম। ন্যামটা কি, ন্যামটা হচ্ছে তোমার NAM, ন্যাম মানে হচ্ছে নন অ্যালাইন, ঠিক আছে, নন অ্যালাইন মুভমেন্ট, মুভমেন্ট, এটা হচ্ছে তাদের কি সংগঠন, যারা হচ্ছে নিজেরা যুদ্ধ করে না, অন্যের সাথে যুদ্ধে যুক্ত হয় না, ঠিক আছে, বাংলাদেশের সদস্য, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের সঙ্গে হচ্ছে আজকের মতন তোমাদের এই যে আঞ্চলিক সহযোগিতা সংস্থা এবং বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা তোমাদেরকে আজকে আমি খুব সুন্দর মতো দেখাইলাম। আমি আশা করি যে তোমাদের এই যে আজকে যে আমাদের হচ্ছে আমরা ক্লাসটি করলাম বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা, ঠিক আছে, এটি করার পরে কোনো প্রবলেম তোমাদের থাকবে না ইনশাআল্লাহ, ঠিক আছে, তোমরা সবাই একটু নোট করে নিবা, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ইউটিউব পরিবারের সাথেই থাকো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।